এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। হামাসের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ 2 সেনা অফিসার নিহত। পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু। গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য দিল মধ্যস্থতাকারী কাতার। নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। তিব্বতে ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে 126, উদ্ধার অভিযান চলছে। মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 বন্দুকধারী নিহত। হামাসের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ 2 সেনা অফিসার নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি এক ক্যাপ্টেন ও মেজর নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হামলায় 24 বছর বয়সী ক্যাপ্টেন শাকনাজি ও 28 বছর বয়সী মেজর রেওয়াহ নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে লড়াইয়ে তাদের 4 সেনা আহত হয়েছে। আইডিএফ জানিয়েছে নিহত সেনা কর্মকর্তা ও 2 সেনা নিহাল ব্রিগেড 932 ব্যাটালিয়নের সদস্য। ইসরায়েলি গণমাধ্যম বলছে আরও 2 সেনা নিহতর পর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 397 জনে দাঁড়িয়েছে। পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর IRGC-র এরোস্পেস ফোর্স ইস্পাহানে বড় সামরিক মহড়া শুরু হয়েছে। দেশটির খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিম জাদেহের নির্দেশে মঙ্গলবার নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার আশপাশের এলাকায় একটেগার 1403 নামের এই মহড়া শুরু হয়। সামরিক মহড়ায় IRGC-র এরোস্পেস ফোর্সের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে বিমান হামলার হুমকি থেকে শহীদ আহমাদি রোশন পারমাণবিক সাইটের সুরক্ষা বিধান করবে সেই কৌশল প্রদর্শন করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য এবং তাদের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করার জন্য দেশের বিভিন্ন অংশে একটি বিস্তারিত সময়সূচি অনুযায়ী এই নিয়মিত অনুশীলন শুরু করেছে। দেশটির কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন দেশটি তার সামরিক সক্ষমতা শক্তিশালী করতে দ্বিধা করবে না, যা সম্পূর্ণরূপে সম্ভাব্য নতুন হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য। গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য দিল মধ্যস্থতাকারী কাতার। গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মধ্যস্থতাকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, উভয় পক্ষের মধ্যে প্রায়োগিক কৌশল সংক্রান্ত বৈঠক চলছে, তবে বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে না। মধ্যস্থতাকারী কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে এখনো গাজায় চলমান ধ্বংসাত্মক সংঘাত শেষ হয়নি। আনসারি বলেন, চলমান বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তবে আলোচনার অখণ্ডতা নিশ্চিত করতে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান। এর আগে গত সপ্তাহের শেষ দিকে হামাস জানায় দোহায় পরোক্ষ আলোচনা ফের শুরু হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা দোহায় আলোচকদের আলোচনার অনুমতি দিয়েছে, তবে ডিসেম্বর মাসে মধ্যস্থতার আগের ধাপ শেষ হয় পারস্পরিক দোষারোপের মধ্যে দিয়ে। তখন হামাস ইসরায়েলকে নতুন শর্ত আরোপের জন্য অভিযুক্ত করে আর ইসরায়েল হামাসের বিরুদ্ধে চুক্তিতে বাধা সৃষ্টি করার অভিযোগ তোলে। ডিসেম্বরে কাতার জানিয়েছিল আলোচনায় গতিশীলতা ফিরে আসছে বলে তারা আশাবাদী, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পর। এর 1 মাস আগে দোহা জানায় তারা মধ্যস্থতা স্থগিত রাখছে এবং এটি তখনই ফের শুরু হবে যখন হামাস ও ইসরায়েল ইচ্ছা ও আন্তরিকতা প্রদর্শন করবে। নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের IRBM চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার এটি পরীক্ষা করা হয়। এ সময় দেশটির নেতা কিম জং উন মিসাইলের সকল পরীক্ষা তদারকি করেছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। KCNA জানায় পরীক্ষা তদারকির সময় উত্তর কোরিয়ার পারমাণবিক ও মিসাইল সক্ষমতা
ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন উন। গত বছরের ৫ নভেম্বরের পর এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম মিসাইল উৎক্ষেপণ। এমন সময় ওই উৎক্ষেপণ করা হলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। KCNA জানিয়েছেন, মিসাইলটি পিয়ংইয়ং এর উপকণ্ঠ থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং শব্দের 12 গুণ গতিতে প্রায় ১,৫০০ কিলোমিটার উড়িয়েছিল। দেশটির পূর্ব উপকূলে একটি লক্ষ্যবস্তুতে এটি সফলভাবে আঘাত এনেছে। মিসাইলের ইঞ্জিন বিভাগীয় নতুন কার্বন ফাইবার কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে কারণ কার্বন ফাইবার অন্যান্য মহাকাশ পদার্থ যেমন অ্যালুমিনিয়ামের তুলনায় হালকা এবং শক্তিশালী। তিব্বতে ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে 126, উদ্ধার অভিযান চলছে। তিব্বতে এভারেস্টের কাছে একটি দুর্গম অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকারীরা বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছেন। এই ভূমিকম্পে বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং 1000-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টা নাগাদ হিমালয়ের পাদদেশে আঘাত আনা এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 126 জন নিহত এবং 188 জন আহত হয়েছে। ভূমিকম্পের পর বৃহৎ পরিসরে উদ্ধার অভিযান শুরু হয়। বেঁচে থাকা ব্যক্তিরা তীব্র শীতের চাপে রয়েছে কারণ রাতের তাপমাত্রা -16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলে ভূমিকম্প সাধারণ ঘটনা কারণ এটি একটি প্রধান ভূতান্ত্রিক ফল্ট লাইনে অবস্থিত। তবে মঙ্গলবারের ভূমিকম্পটি সাম্প্রতিক বছরগুলির মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী। যুক্তরাষ্ট্রের ভূতান্ত্রিক জরিপ সংস্থার USGS তথ্য অনুসারে 7.1 মাত্রার এই ভূমিকম্পটি 10 কিলোমিটার গভীরে আঘাত আনে। ভূমিকম্পের কম্পন বাংলাদেশ, নেপাল ও ভারতের কিছু অংশেও অনুভূত হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা CCTV প্রকাশিত ভিডিওতে তিব্বতের শিগাতোসে শহরের ধ্বংসপ্রাপ্ত বাড়ি ও ধসে পড়া ভবনের চিত্র দেখা যায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটছেন এবং স্থানীয়দের মোটা কম্বল দিচ্ছেন। চীনের আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী হিমালয়ের উত্তর পাদদেশে অবস্থিত টিংটি কাউন্টিতে রাত হওয়ার আগে তাপমাত্রা -8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল। মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 বন্দুকধারী নিহত। মেক্সিকোতে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 10 জন সন্দেহভাজন অপরাধী নিহত এবং 3 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এই ঘটনা ঘটে। দেশটির ওয়ানাজুয়াতোর ইউরেরিয়া পৌরসভায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টহল চলাকালীন ভোরে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।